আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকের ভিডিওটি যারা কোলন ইনফ্লামেশনে ভুগছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সুতরাং মনোযোগ দিয়ে শুনেন, উপকারে লাগবে। তো কোলন হচ্ছে স্পেশালি কোলন বলতে আমি বোঝাচ্ছি যে লার্জ ইন্টেস্টাইন। তো লার্জ ইন্টেস্টাইন আমাদের একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং এটা যখন ইনফ্লাম হয়, প্রদাহ হয়, এটা আমরা আলসারেটিভ কোলাইটিস হতে পারে, ক্রনস ডিজিজ হতে পারে, ডাইভার্টিকুলাইটিস হতে পারে, সিলিয়াক ডিজিজ হতে পারে। তো যেটি হোক, এটা অনেকটা অটোইমিউন কন্ডিশন ইনভলভ থাকে, অ্যালার্জিক ম্যানিফেস্টেশন থাকে, ইনফ্লামেশন থাকে, ঠিক আছে। বিভিন্ন জিনিসের কম্বিনেশনে ভিতরে প্রদাহ হয়। প্রদাহ হওয়ার পরে অনেকের ব্লিডিং হয়, পায়খানার সাথে রক্ত যায়, অনেকের পেইন হয়, অনেকের ব্লোটিং হয় এবং বদহজম হয়, পায়খানাগুলো অল্টার হয়ে যায়, অনেক সময় শক্ত পায়খানা, অনেক সময় পাতলা পায়খানা, এবং সিভিয়ার পেইন, ক্র্যাম্পিং, ওজন কমে যাওয়া, জ্বর জ্বর থাকা, ওয়েট লস এবং বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স, এই সবগুলো মিলে একটা মানে খুব দুর্বিষহ জীবনযাপন তারা করেন। এবং তারা স্টুল পরীক্ষা বা ব্লাড পরীক্ষার মাধ্যমে এবং কোলোনা এন্ডোস্কোপির মাধ্যমে এটা ডায়াগনোসিস হয়। তো যাই হোক, ইনফ্ল্যাম কোলন থাকলে আমরা আসলে ফাংশনাল মেডিসিনে যে ধরনের লাইফস্টাইল বা খাবারগুলো বলি, সেটা জেনারেলি যেটা বলি সেটা অনেকে জানতে চেয়েছেন, সেজন্য আজকে ইনফরমেশনটা দিচ্ছি। সেটা হচ্ছে, প্রথমে আমাদের গ্লুটেন জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে এই ধরনের রোগীদের। গ্লুটেন হচ্ছে আমরা গম বা গমের প্রোডাক্ট যেটা পাওয়া যায় সেটাকে অ্যাভয়েড করতে হবে, কারণ এটা যে লাইনিং এপিথেলিয়াম আছে কোলনের, সেটাকে ইনজুর করে এবং এটাকে মানে টিয়ার আপ করে, গ্যাপ জাংশনগুলোকে বাড়িয়ে দেয়, টাইট জাংশনগুলোকে বাড়িয়ে দেয়, গ্যাপ করে দেয়। এরপর ডেইরি অ্যাভয়েড করতে হবে। ডেইরি হচ্ছে দুধ বা দুধের প্রোডাক্ট, ঠিক আছে। তো অ্যাভয়েড করবো, কারণ এটা অ্যালার্জেন হিসেবে মানে অনেক বেশি সমস্যা তৈরি করে, এবং এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই যেটা যেহেতু সমস্যা তৈরি করে, আমরা এটা বেশ কিছুদিনের জন্য এটা বন্ধ রাখবো। এবং কিন্তু আপনি কোকোনাট মিল্ক খেতে পারবেন, অ্যালমন্ডের মিল্ক খেতে পারবেন, ঠিক আছে, এগুলো খেতে পারবেন। আচ্ছা, এখন ভেজিটেবল লিমিট করতে হবে, মানে আমার শাকসবজি খাওয়ার বা আঁশ জাতীয় বা ফাইবার জাতীয়, স্পেশালি অনেকে চিয়া সিড, তোকমা, পরে গ্রিন জুস, তারপর হচ্ছে আমাদের শাক সবজি যেগুলো আছে, হ্যাঁ, ইভেন ফলমূলও অনেকটা আমাদের বন্ধ করতে হবে, কারণ ফাইবার যদি আমরা এখানে দেই তাহলে কোলনে তখন একটা যে হয় কি, মানে ডিসবায়োসিস থাকে, অর্থাৎ ক্ষতিকারক ব্যাকটেরিয়ার একটা ওভার গ্রোথ থাকে। সে অবস্থায় যদি আমি ফাইবারগুলো দেই, তখন তারা কিন্তু আরও বেশি মানে ওই খাবার, ফাইবার হচ্ছে প্রিবায়োটিক, সেগুলো খেয়ে তারা আরও বেশি সংখ্যা বৃদ্ধি করে এবং এই পেটের মধ্যে সিবু জাতীয় সমস্যা তৈরি করে, প্লাস প্রচুর গ্যাস তৈরি করে, ব্যথা করে এবং বদহজম তৈরি করে, হজম হয় না এবং ব্লিডিং টেন্ডেন্সিও বাড়ে। তো সেটা থেকে উত্তরণের জন্য কিছুটা সময় 2 থেকে 3 সপ্তাহের জন্য কার্নিভর হয়ে যাওয়া উচিত। কার্নিভর মনে হচ্ছে অ্যানিম্যাল থেকে খাবার নেওয়া, মাছ, মাংস, মুরগি, মানে এই জাতীয় খাবার, ইভেন ডিম খেতে পারি, এগুলো আমরা খেতে হবে। এগুলো জুস হিসেবে খাওয়া যায়, আমরা এটা পেশেন্টদের বলে দিই এভাবে খাওয়ার জন্য। আর ভেজিটেবল অয়েল অ্যাভয়েড করতে হবে, কারণ ভেজিটেবল অয়েলটাও ইনফ্লামেশন, স্পেশালি সানফ্লাওয়ার অয়েল, ক্যানোলা, স্যাফোলা, কটন সিড অয়েল, সয়াবিন অয়েল, যেগুলো হাইড্রোজেনেটেড হয়ে প্রিজার্ভ করা থাকে সেগুলো, ঠিক আছে। তবে গুড কোয়ালিটি অলিভ অয়েল ভালো, এবং আমরা সরষের তেল যেটা, সেটাও খাওয়া যেতে পারে। ঘিটাও এখানে ভালো কাজ করে, বাট এটা কোয়ালিটি ভালো হতে হবে, গ্রাস ফিড গরুর ঘি হতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে নো অ্যালকোহল অ্যান্ড স্মোকিং। কোনো অ্যালকোহল জাতীয় অ্যালকোহল তো অবশ্যই খাওয়া যাবে না, এবং স্মোকিংও খাওয়া যাবে না, কারণ স্মোকিং, অ্যালকোহল হচ্ছে আমাদের রব দ্য নিউট্রিয়েন্ট, মানে আমাদের নিউট্রিয়েন্টগুলোকে ডাকাতি করে নিয়ে যায়, স্পেশালি ভিটামিন সি, হ্যাঁ, খুব কমিয়ে দেয়। তো ভিটামিন সি কমে গেলে কোলাজেন সিনথেসিস হয় না এবং ওখানে টাইট জাংশনগুলো লুজ হয়ে যায়। তো এটা একটা ইম্পর্টেন্ট, স্মোকিং করলে এই সমস্যাটা বেশি হয়। আর ক্লোরোফিল এখানে খুব গুরুত্বপূর্ণ, কারণ উদ্ভিদের, মানুষের যেমন ব্লাড, উদ্ভিদেরও ব্লাড হচ্ছে ক্লোরোফিল। সো এই ক্লোরোফিলের মধ্যে প্রচুর ম্যাগনেসিয়াম আছে, এবং ক্লোরোফিল যখন এই গাটগুলোকে হিলিং করতে সাহায্য করে। ক্লোরোফিল লিকুইড হিসেবে পাওয়া যায়। এছাড়া যেটা পাওয়া যায় হুইট গ্রাস পাউডার, হ্যাঁ, এটা হুইট গ্রাস পাউডার, এটার মানে পাউডারটা পানিতে মিশালে এটা সবুজ বর্ণ ধারণ করে। তো এই হুইট গ্রাস পাউডারটা সাপ্লিমেন্ট হিসেবে খাওয়া যায়, এবং এটা গাট হিল করতে খুবই খুবই কার্যকর, ঠিক আছে। ক্লোরোফিল লিকুইড অথবা হুইট গ্রাস পাউডার লিকুইড করে। আচ্ছা, এরপর ইন্টেস্টাইন হচ্ছে স্পেশালি গ্রাসফিড গরু বা ছাগলের ইন্টেস্টাইন, এটা সাপ্লিমেন্ট হিসেবে পাওয়া যায়। তো ইন্টেস্টাইনটা দেওয়ার উদ্দেশ্য কি? এটা হচ্ছে যখন অটো অ্যান্টিবডি থাকে আলসারেটিভ কোলাইটিস বা ক্রনস ডিজিজে, অটো অ্যান্টিবডি ইনভলভ থাকে, তখন এটা অনেকটা ডিকয় হিসেবে কাজ করে। অর্থাৎ আপনি যখন অ্যানিম্যাল ইন্টেস্টাইনটা দিলেন, তখন অ্যানিম্যাল ইন্টেস্টাইন তো এক ধরনের প্রোটিন, এবং এটা একটা অ্যালার্জেন, হ্যাঁ, অ্যান্টিজেন। তো এইটার এগেনস্টে আমার যে অ্যান্টিবডিটা আছে, সেই অ্যান্টিবডিটা তখন আমার কোলনকে অ্যাটাক না করে, এই মানে যে আমি সাপ্লিমেন্টটা নিলাম, মানে গরু বা ছাগলের ইন্টেস্টাইন, তাদেরকে সাথে বাইন্ড করে তারা ডিকয় মানে শেষ হয়ে যাচ্ছে, এবং আমার ইন্টেস্টাইনকে কিছুটা সময়ের জন্য ফ্রি রাখতেছে, ভালো হিল হয়ে আসার জন্য ফ্রি করতেছে বা রেস্ট দিচ্ছে। সেই কারণে এই ইন্টেস্টাইনটা খুবই কার্যকর সাপ্লিমেন্ট। এটা রাতে শোয়ার আগে খেতে হয়।
এরপরে পিউরিফাইড বাইল সল্ট, এটা ইম্পর্টেন্ট। পিউরিফাইড বাইল সল্টটা দরকার, সাপ্লিমেন্ট হিসেবেই দিতে হয়। তো এটা আমাদের কোলনের টাইট জাংশনগুলোকে আরও টাইট রাখতে সাহায্য করে, আমাদের উপকারী ব্যাকটেরিয়ার ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে, এবং আমাদের পিত্তের প্রবাহ, লিভার, গলব্লাডার এবং ইন্টেস্টাইনের মধ্যে যে পিত্তের প্রবাহ, সেটা ইম্পর্টেন্ট। কারণ পিত্ত তৈরি হয় প্রাইমারিলি, বাইল সল্ট তৈরি হয় লিভার থেকে, এবং সেকেন্ডারি বাইল সল্ট তৈরি হয় ইন্টেস্টাইনের গুড ব্যাকটেরিয়া থেকে। সুতরাং গুড ব্যাকটেরিয়া যেহেতু এখানে ড্যামেজ হয়ে থাকে, গুড ব্যাকটেরিয়ার মানে ইমব্যালেন্স হয়ে থাকে, সেক্ষেত্রে কিছুটা সময় পিউরিফাইড বাইল সল্ট সাপ্লিমেন্ট হিসেবে খেলে এটা দ্রুত হিল হয়ে আসে। এরপরে খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফাস্টিং, অর্থাৎ ইন্টারমিডিয়েট ফাস্টিং, না খেয়ে থাকা, 12 থেকে মানে স্পেশালি 16 থেকে 18 ঘন্টা ফাস্টিং করা। এবং এই ফাস্টিংটা খুবই ইম্পর্টেন্ট। ফাস্টিংটা করলে যেটা হয় সেটা হচ্ছে, আমরা সাধারণত সন্ধ্যা 7টা থেকে পরের দিন 12টা 1টা পর্যন্ত না খেয়ে থাকতে বলি, বা আরও যদি কেউ আরও লম্বা সময় পারে সেটা আরও করবে। তো এখন এই ফাস্টিংটা যেটা করলে সেটা হচ্ছে স্টিমুলেট হয়, যে কোলনের যে স্টেম সেলগুলো আছে সেগুলো স্টিমুলেট হয়ে নতুন নতুন সেলগুলো তৈরি হয় ফাস্টিং পিরিয়ডে, এবং এই টাইট জাংশনগুলো আরও স্ট্রং হয়ে আসে, এবং রোগীটা খুব বেনিফিট পায়। বাট যাদের ওজন কম তাদের ক্ষেত্রে, বা ইনসুলিন রেজিস্ট্যান্স নেই তাদের ক্ষেত্রে, ফাস্টিংয়ের সময় নিউট্রিশনগুলো খুব ভালোভাবে মেনটেন করতে হয়, এবং যতটুকু ভালো থাকে গুড কোয়ালিটি কার্নিভার প্রোটিনগুলো তাদের গ্রহণ করতে হয় যতক্ষণ সময় সে খাবে। এরপর লাস্ট যে ইম্পর্টেন্ট মেসেজ সেটা হচ্ছে প্রোবায়োটিক। তো প্রোবায়োটিক রিজুভিনেট করে বা রিব্যালেন্স করে আমাদের যে ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে, রিব্যালেন্স করে গুড ব্যাকটেরিয়াদের রিপ্লেস হয়। তো গুড ব্যাকটেরিয়া রিপ্লেস করে, এবং এটা অনেকগুলো প্রোবায়োটিক আছে, কোনোটা স্পোর ফর্মিং, কোনোটা সয়েল বেসড, কোনোটা জাস্ট নর্মাল প্রোবায়োটিক। এখন আপনার জন্য কোনটা প্রয়োজন আপনার কন্ডিশন অনুযায়ী আপনি চিকিৎসকের ঠিক করে দিবেন। তো এই প্রোবায়োটিকটা কিছুটা সময়ের জন্য অবশ্যই এই গুড ব্যালেন্স আনতে সাহায্য করে। এবং এটা প্রোবায়োটিক, এটার অনেকগুলো ফাংশন আছে। আপনার ভিটামিন, প্রোবায়োটিকগুলো ভিটামিন সিনথেসিস করতে সাহায্য করে, ঠিক আছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি যাদের কোলনে ইনফ্লামেশন আছে, তো কোলনে ইনফ্লামেশন রোগীরা কিন্তু এখন অনেক কোলনে ইনফ্লামেশন, এবং তারা দীর্ঘদিন অ্যান্টি ইনফ্লামেটরি ওষুধ খেয়ে যাচ্ছেন কিন্তু উপকার পাচ্ছেন না। তাদের ক্ষেত্রে ন্যাচারাল এই যে এটা মানে এই প্রোটোকলটা ফলো করলে একজন আপনার চিকিৎসকের তত্ত্বাবধানে, কারণ আপনার আপস অ্যান্ড ডাউনগুলো, তাকে ব্লাড প্রেশার এবং অন্যান্য নিউট্রিশনগুলো চেক আপ করতে হবে, ব্লাডের মার্কারগুলো দেখতে হবে, স্টুল এক্সামিনেশন করতে হবে, এবং আপনার প্রোগ্রেসটা তাকে মনিটর করতে হবে, প্রোগনোসিসটা সহ প্রোগ্রেসটা। তো যাক, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং কোলনে ইনফ্লামেশন হলে ঘাবড়ানোর কিছু নেই, সঠিক চিকিৎসা নেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।